হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের আলোচনার বিষয় মাধ্যমিক 2025 ইতিহাস পরীক্ষার সাজেশন নিয়ে আমি আলোচনা করব। শেষ মুহূর্তের লাস্ট মিনিট সাজেশন, শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি, লাস্ট মিনিট সাজেশন, সেরা সাজেশন, নাম্বার ওয়ান সাজেশন। যে প্রশ্নগুলো আমি বলবো তোমরা সবাই এই প্রশ্নগুলো খাতায় লিখে মিলিয়ে নাও। আদৌ এই প্রশ্নগুলো তোমরা পড়েছো কি না, এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের জানা আছে কি না একটু মিলিয়ে নাও। আমি যে প্রশ্নগুলো বলবো তার মধ্যে থেকে যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা না পড়ে থাকো বা উত্তর না জেনে থাকো, তাহলে এখনও সময় আছে, যেহেতু 2 দিন 3 দিন বাদে তোমাদের পরীক্ষা। এই 2 দিনের মধ্যে একটু জাস্ট দেখে নেবে। আর আশা করি তোমাদের চূড়ান্ত প্রস্তুতি তো তোমরা নিয়েই ফেলেছো। সবারই সিলেবাস কমপ্লিট, কারণ নিয়ম হচ্ছে টেস্ট পরীক্ষার আগেই সিলেবাস কমপ্লিট করা। তোমরা সবাই টেস্ট পরীক্ষায় আগে সিলেবাস কমপ্লিট করেছো, টেস্ট পরীক্ষার পরে বিভিন্ন টেস্ট পেপার সলভ করেছো, বিভিন্ন প্রশ্ন উত্তর সলভ করেছো, বিভিন্ন প্রশ্ন বিচিত্রা টেস্ট পেপার এগুলো সলভ করেছো। অনেকে অনেক সাজেশন মাফিক পড়াশোনা করেছো। তা আমি যে প্রশ্নগুলো বলবো এই প্রশ্নগুলো আদৌ পড়েছো কি না একটু জাস্ট মিলিয়ে নেবে। কারণ আমার সাজেশন নাম্বার ওয়ান সাজেশন, সেরা সাজেশন এবং লাস্ট মিনিট সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, চূড়ান্ত পর্যায়ের শেষ মুহূর্তের সাজেশন। এই প্রশ্নগুলো একটু ঝালিয়ে নেবে, দেখে নেবে। আশা করি সবার পরীক্ষা ভালো হবে। ইতিহাস পরীক্ষা সবার ভালো হবে, সবাই ভালো পরীক্ষা দেবে, সবার কমন পড়বে, সবাই পজিটিভ চিন্তা করে পরীক্ষা দিতে যাবে। যা পড়েছো, যা জেনেছো তাই পরীক্ষায় আসবে, সব কমন পড়বে। নিজের আত্মবিশ্বাস বজায় রেখে পরীক্ষায় বসবে, পজিটিভ চিন্তা করে পরীক্ষায় বসবে, ঘাবড়াবে না, তাড়াহুড়ো করবে না, টেনশন করবে না, সবার পরীক্ষা ভালো হবে। হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে। তা তোমরা সবাই জানো যে তোমাদের ইতিহাস পরীক্ষাতে বিভাগ ক থেকে টোটাল 1 নম্বরের 20টি প্রশ্নের উত্তর লিখতে হবে। বিভাগ ক, এই বিভাগ ক থেকে 1 নম্বরের 20টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তার মধ্যে সঠিক উত্তর নির্বাচন, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন থাকবে। সঠিক উত্তর নির্বাচন, এমসিকিউ প্রশ্ন, ঠিক আছে। এমসিকিউ প্রশ্ন থাকবে 20টি, মানে বিভাগ ক থেকে এমসিকিউ প্রশ্ন 20টি থাকবে। এমসিকিউ প্রশ্ন বিভাগ ক থেকে 20টি। তাহলে মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে 1 নম্বরের এমসিকিউ প্রশ্ন কিন্তু একটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি তুমি ইতিহাসে ভালো রেজাল্ট করতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই 1 নম্বরের যে এমসিকিউ প্রশ্ন 20টা থাকবে, 20টাই কিন্তু তোমাকে ঠিকঠাক উত্তর লিখতে হবে। অপশন থেকে 4টা করে অপশন থাকবে, 4টা অপশনের মধ্যে যে অপশনটা সঠিক উত্তর সেটা কিন্তু তোমাকে লিখতে হবে, তাহলে তুমি 20তে 20 পাবে। তাহলে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে ইতিহাসে একটা ভালো নম্বর, এমসিকিউ প্রশ্ন 20 নম্বর, অর্থাৎ 20টা প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1। 20টা প্রশ্ন সঠিক উত্তর লিখলে, অপশন থেকে খুঁজে নিয়ে লিখলে তুমি 20 নম্বর পাবে। এরপরে বিভাগ খ, এই বিভাগ খ থেকে 1 নম্বরের 16টি প্রশ্ন, 1 নম্বরের 16টি প্রশ্ন কি করে, অর্থাৎ এসএ কিউ প্রশ্ন, সঠিক উত্তর মানে সঠিক উত্তর নির্বাচন তো এমসিকিউ, অর্থাৎ বিভাগ কয়ে বিভাগ ক 1 নম্বরের 20টি প্রশ্ন উত্তর লিখতে হবে। আর বিভাগ ক্ষয়ে 1-এর 16টি প্রশ্নের উত্তর লিখতে হবে। কীরকম করে 1-এর 16টি প্রশ্ন, অর্থাৎ এসএ কিউ অতি সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে 4টি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে 4টি, প্রশ্নের মান কিন্তু 1। 1-এর টোটাল 16টা প্রশ্ন, প্রথম হচ্ছে 1-এর 20টা, পরে আবার 1-এর 16টা। 1-এর 16টা কী করে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ এসএ কিউ 4টা প্রশ্ন উত্তর লিখতে হবে। ঠিক বা ভুল নির্ণয় করতে হবে, এটাও 4টি। স্তম্ভ মেলানো, এখানেও 4 নম্বর, মানে ক স্তম্ভ খ স্তম্ভ এরম থাকবে। এবং এরপরে একটা মানচিত্র থাকবে, ম্যাপ পয়েন্টিং থাকবে ইতিহাস পরীক্ষাতেও, সেখানেও 4 নম্বর। তারপরে শূন্যস্থান পূরণ থাকতে পারে। এরপর বিবৃতি ব্যাখ্যা, বিবৃতি ব্যাখ্যা এখানেও 4 নম্বর থাকবে, ঠিক আছে। বিবৃতি ব্যাখ্যা সব মিলিয়ে 16 নম্বর। তাহলে বিভাগ কতে হচ্ছে 20 নম্বর, বিভাগ খতে হলো 16 নম্বর। এই নম্বরগুলো কিন্তু তোমাকে তুলতেই হবে। বিভাগ কয়ে 20তে 20 নম্বর তুলতে হবে, বিভাগ ক্ষয়ে 16তে 16 নম্বর তুলতে হবে। তাহলে এখানে কিন্তু তোমার 20 আর 16, 20 আর 10 হচ্ছে 30, আর 6 হলো 36, অর্থাৎ 36 নম্বর, ঠিক আছে। এরপর 2-এর প্রশ্ন, বিভাগ গ থেকে 2-এর প্রশ্ন 11টি প্রশ্নের উত্তর লিখতে হবে। বিভাগ গ থেকে 2 নম্বরের প্রশ্ন 11টি প্রশ্ন উত্তর লিখতে হবে।
11 দুগুণ 22 নম্বর। অর্থাৎ তোমাদের পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে হলে, বিশেষ করে ইতিহাস পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে চাও, সবাই যদি 90-এর উপরে নম্বর তুলতে চাও, তাহলে কিন্তু তোমাদের MCQ 20টা, বিভাগ ক্ষয়ের এক কথায়, তারপরে হচ্ছে শূন্যস্থান, ব্যাখ্যা বিবৃতি, স্তম্ভ মেলানো, ঠিক ভুল সব মিলিয়ে 16টা, এগুলো লিখতে হবে। তারপর হচ্ছে বিভাগ গয়ের 2 নম্বরের প্রশ্ন হচ্ছে 11টা, বিভাগ গ থেকে 2 নম্বরের প্রশ্ন হচ্ছে 11টা। এই 11টা প্রশ্ন কিন্তু তোমাকে ভালো করে লিখতে হবে, কারণ সবাই ইতিহাস পরীক্ষাতে MCQ 20টা, বিভাগ খ থেকে হচ্ছে 16 নম্বর, বিভাগ গ থেকে হচ্ছে 22 নম্বর। কি করে 22 নম্বর? 2 নম্বরের প্রশ্ন 11টা প্রশ্নের উত্তর লিখতে হবে, 11 দুগুণ 22। ঠিক আছে, এখানে কি করে পড়বে, যে 2024-এ যে সমস্ত প্রশ্ন 2 নম্বরের 11টা প্রশ্ন ছিল, সেই 2 নম্বরের ওই যে প্রশ্নগুলো ছিল 11টা প্রশ্ন, সেগুলো বাদ দিয়ে, ঠিক আছে, মানে 11টা লিখতে হয়, প্রশ্ন 13টা করে থাকে, 13, 14, 15 বা 16টাও থাকতে পারে, 16টা থাকবে, মানে 2 নম্বরের প্রশ্ন টোটাল থাকবে 16টা, 16টার মধ্যে তোমাদের লিখতে হবে 11টা, 16টার মধ্যে 11টা, তার মানে কয়েকটা বেশি প্রশ্ন থাকবে, এক্সেস থাকবে। কিন্তু যে 16টা প্রশ্ন 2024-এ এসছে, তোমরা সাধারণত সেই 16টা প্রশ্ন বাদ দিয়েই আশা করি তোমরা প্র্যাকটিস করেছো, মানে চর্চা করেছো, শিখেছো, স্টাডি করেছো। যে 16টা প্রশ্ন 2 নম্বরের যে 16টা প্রশ্ন 2024-এ এসেছে, সেই 16টা প্রশ্ন বাদ দিয়ে তোমরা নতুন করে 8টা অধ্যায় থেকে, মানে প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায়, এই টোটাল 8টা অধ্যায় থেকে তোমরা 2-এর প্রশ্ন স্টাডি করেছো, শুধুমাত্র 2024-এর ওই 16টা প্রশ্ন বাদ দিয়ে। ঠিক আছে, বুঝতে পারলাম? 2 নম্বরের প্রশ্ন লিখতে হবে কয়টি? 11টি। 2-এর 11টি প্রশ্ন উত্তর লিখতে হবে। এরপরে যেটা বলবো, বিভাগ ঘ, বিভাগ ঘ থেকে 4-এর প্রশ্ন লিখতে হবে 6টি, বিভাগ ঘ থেকে 4 নম্বরে 6টি লিখতে হবে। ঠিক আছে, প্রশ্ন থাকবে 8টি, 8টার মধ্যে 6টা লিখবা 4-এর প্রশ্ন। এই যে টোটাল 8টা অধ্যায়, 8টা অধ্যায় থেকে প্রশ্নের মান 4, 4-এর প্রশ্ন 6টা লিখতে হবে, 4, 6, 24 নম্বর। আর সব থেকে কম লিখতে হবে 8 নম্বরের প্রশ্ন। মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নের মান 8, প্রশ্নের মান 8, উত্তর লিখতে হবে 1টি, অর্থাৎ প্রশ্নের মান 8, 8-এর প্রশ্ন উত্তর 1টা লিখতে হবে। প্রশ্ন থাকবে কয়টা? 3টা। 8-এর প্রশ্ন, প্রশ্নের মান 8, 3টা প্রশ্ন পরীক্ষায় থাকবে, তোমাদের ওই 3টা থেকে যে কোনো একটা প্রশ্ন উত্তর লিখতে হবে, মান হচ্ছে 8। তাহলে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে তোমরা সব থেকে বেশি গুরুত্ব দেবে, বা আজকে কালকে এই 2টা দিন একটু ভালো করে ঝালিয়ে নেবে। MCQ 20টা প্রশ্নের উত্তর লিখতে হবে বিভাগ ক, বিভাগ ক থেকে 20 নম্বর, বিভাগ খ থেকে 16 নম্বর, বিভাগ গ থেকে 22 নম্বর, বিভাগ ঘ থেকে 24 নম্বর, বিভাগ উম থেকে 8 নম্বর। এইভাবে পরীক্ষা কিন্তু প্রশ্ন থাকবে। ঠিক আছে, সব থেকে বেশি গুরুত্ব দিবে বিভাগ ক, MCQ প্রশ্ন, প্রশ্ন থাকবে আর 4টা করে অপশন থাকবে, যেটা উত্তর ঠিক সেটা করবে। এরপরে বিভাগ খ থেকে এক কথায় উত্তর থাকবে 4টা, তারপরে স্তম্ভ মেলানো, ক স্তম্ভ, খ স্তম্ভ, ব্যাখ্যা বিবৃতি, ঠিক ভুল, মানচিত্র মানে ম্যাপ, ইতিহাসও ম্যাপ থাকে। ঠিক আছে, তারপরে ব্যাখ্যা বিবৃতি বললাম, শূন্যস্থান, সব মিলিয়ে 16 নম্বর, এটা একটা গুরুত্ব দেবে। আর সব থেকে গুরুত্ব দিতে হবে 2-এর প্রশ্ন, কারণ 2-এর প্রশ্ন কিন্তু 11টা প্রশ্নের উত্তর লিখতে হবে। 2-এর 11টা প্রশ্ন উত্তর লিখলে 11 দুগুণ 22 নম্বর তোমরা পাবে। এই 2-এর 11টা প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের লিখতেই হবে। ঠিক আছে, 22 নম্বর এখানে, 11 দুগুণ 22, 2-এর 11টা প্রশ্ন উত্তর লিখতে হবে, 4-এর 6টি, 8-এর 1টি। যদি তোমরা কোনো কারণে দেখা গেলো 8-এর প্রশ্ন উত্তর লিখতে পারলে না, তোমাদের কমন পড়লো না, 3টা প্রশ্ন এসছে, একটাও তোমরা জানো না, ছেড়ে দাও, তোমরা 2 আর 4 ম্যানেজ করো। 2-এর 11টাই লিখবে, 4-এর 6টাই লিখবে। 2 নম্বরের প্রশ্ন তোমরা 11টাই লিখবে, আর 4 নম্বরের প্রশ্ন 6টাই লিখবে। আর 1-এর যে MCQ 20টাই লিখবে, একটাও বাদ দেবে না। আর বিভাগ খ থেকে যে 16 নম্বর, সব কটাই ঠিক করবে, স্তম্ভ মেলানো থেকে বিবৃতি, ব্যাখ্যা, এক কথায় উত্তর সব লিখবে। অর্থাৎ শর্ট প্রশ্ন দিয়েই তোমাদের নম্বর উঠে যাবে, আর প্রজেক্টে তো 10 নম্বর আছেই এক্সট্রা। ঠিক আছে, এই দিয়ে ভালো রেজাল্ট করবে। আবার 3টা যে 8-এর প্রশ্ন থাকবে, আমার মনে হয় 3টার থেকে তোমাদের কিন্তু একটা কমন পড়লে এনাফ, কারণ পরীক্ষা লিখতে হবে একটা, ক খ গ 3টা প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটা লিখবে। দেখলো 3টাই তোমার কমন পড়েছে, তা তো তুমি 3টা লিখতে পারবে না, তোমাকে লিখতে হবে একটা। ঠিক আছে, তাহলে 8-এর থেকে তোমাদের গুরুত্ব দিতে হবে 1-এর প্রশ্ন, প্রশ্নের মান 1, প্রশ্নের মান 2 আর প্রশ্নের মান 4,
1, 2, 4 এই প্রশ্নগুলো দিয়েই তোমাদের ভালো রেজাল্ট সম্ভব। আর 8 নম্বরের প্রশ্ন 3টার মধ্যে 3টা কমন পড়লো একটা লিখবে, 3টার মধ্যে একটা কমন পড়লো একটা লিখবে, 3টার মধ্যে 2টা কমন পড়লো একটা লিখবে। কিন্তু 8 নম্বরের প্রশ্ন উত্তর লিখলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই তোমরা 8-এ 8 কিন্তু পাবে না। হয়তো অনেকেই 6-7 পাবে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই দেখবে যে 8-এর মধ্যে হয়তো কেউ 4, কেউ 5, কেউ 3, কেউ হয়তো 6, ঊর্ধ্বে 6 এরম পাবে। ঠিক আছে, এই জন্য 8-এর প্রশ্ন উত্তরটা পরে লেখো তোমরা। প্রশ্নের মান 1, 2, 4 এবং কি বললাম 1, 2, 4 এগুলোতে জোর দাও। এগুলো লেখার পরে শেষে যে টাইমটা থাকবে সেই টাইমের মধ্যে তোমরা 8 নম্বরের প্রশ্ন যতটুকু পারো লেখার চেষ্টা করবে। ঠিক আছে, মোটামুটি আধা ঘন্টা টাইম থাকতে 30 মিনিট টাইম থাকতেই তোমরা ওই 1-এর 2-এর 4-এরগুলো কমপ্লিট করবে। আর বাকি 30 মিনিটের মধ্যে তোমরা 8 নম্বরের প্রশ্নটা লিখবে। ওই বাকি 30 মিনিটের মধ্যে 8 নম্বরের প্রশ্ন উত্তর লেখার পরে যে সময়টা পাবে সেই সময়টার মধ্যে খাতাটা মিলিয়ে নেবে। খাতা মিলিয়ে নেবে স্যার ম্যামের সিগনেচার করা আছে কিনা, সাইন করা আছে কিনা, তারপরে ঠিকঠাক রোল নাম্বার লিখছো কিনা, রেজিস্ট্রেশন নাম্বার লিখছো কিনা, এগুলো মিলিয়ে নেবে। কোথাও কোনো প্রশ্ন উত্তর লিখতে মিস্টেক করেছো কিনা, উত্তর ফাঁকা আছে কিনা, কোনোটার অর্ধেক উত্তর লিখে ছেড়ে দিয়েছো কিনা, হ্যাঁ এগুলো মিলাবে। পেজ নাম্বারগুলো সিরিয়াল নাম্বার মিলাবে, তারপরে পিন আপ করবে, সেলাই করবে। এগুলো কিন্তু বাকি 15 মিনিটের মধ্যে এগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে পরীক্ষা দাও, আশা করি সবার ভালো রেজাল্ট হবে। আর আমি কিছু কিছু প্রশ্নের হিন্টস দিচ্ছি, তোমরা জাস্ট মিলিয়ে নেবে। কারণ এখন নতুন করে তো কোনো কিছু পড়ার সময় নেই, কিন্তু লাস্ট মিনিটের সেরা প্রস্তুতি, লাস্ট মিনিট সাজেশন, নাম্বার 1 সাজেশন, সেরা সাজেশন, শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি। আমি কিছু প্রশ্ন বলবো, জাস্ট তোমরা এগুলো মিলিয়ে নাও। নোট খাতা থেকে, বই থেকে, টেক্সট বই থেকে, টেস্ট পেপার থেকে এগুলো পড়েছো কি না। ঠিক আছে, দেখো আমি বলছি প্রশ্নের মান 1 থেকে কিছু কিছু প্রশ্ন বলবো। 8টা অধ্যায় থেকে আমি বলছি, আমি বলে দেবো, তোমরা জাস্ট আমি একটু তাড়াতাড়ি বলবো, কারণ সময় ভিডিও স্টোরেজ ফুল হয়ে গেলে পরে ভিডিও করতে হবে, এই জন্য আমি খুব তাড়াতাড়ি বলবো, তোমরা মিলিয়ে নাও। যেমন ধরো আমি প্রথম অধ্যায় যদি ধরি, প্রশ্নের মান 1, এক কথায় উত্তর এইরকম। ইকোফেমিনিজম শব্দের অর্থ কী? ইকোফেমিনিজম শব্দের অর্থ কী? কোন সময়কে নারী দশক বলা হয়? কোন সময়কে নারী দশক বলা হয়? ফেমিনিজম অফ ডেথ গ্রন্থটি কার লেখা? উইমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থের লেখককে? উইমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থের লেখককে? সরকারি নথিপত্র বলতে কি বোঝায়? এটা একটা কোথায় সংরক্ষিত? এটা চলে এসছে 2024-এ সম্ভবত, হ্যাঁ 2024-এ এটা চলে আসছে। ঠিক আছে, তা এগুলো প্রশ্ন একটু ভালো করে দেখবে, আমি যেগুলো প্রশ্ন বলার চেষ্টা করছি। তারপরে তোমরা পড়বে এরকম 70 বৎসর আত্মজীবনীটি কার, বা আত্মজীবনী কাকে বলে, স্মৃতিকথা কাকে বলে। ঠিক আছে, আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কি বোঝায়, এই ধরনের প্রশ্ন পড়তে হবে। ঠিক আছে, ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন, নারী দশক, এগুলো পড়বে। ঠিক আছে, তারপরে ধরো সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী, এই যে এইরকম কিছু প্রশ্ন 1-এর বা 2-এর এগুলো পড়বে। তারপরে নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝায়, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝায়। ঠিক আছে, খেলাধুলার ইতিহাস চর্চা, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা, তারপরে ধরো পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা। এগুলো কিন্তু 2 নম্বরের জন্য পড়তে হবে। কি বললাম? পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা, বললাম খেলাধুলার ইতিহাস চর্চা, নতুন সামাজিক ইতিহাস চর্চা, ভারতের ইতিহাসে কী কারণে 1911 খ্রিস্টাব্দ তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা, নারী ইতিহাস চর্চা, নারী ইতিহাস, নতুন সামাজিক ইতিহাস, খেলাধুলার ইতিহাস, নিম্নবর্গীয় ইতিহাস, পোশাক পরিচ্ছদের ইতিহাস, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, তারপরে পড়বে আত্মজীবনী বা স্মৃতিকথা বলতে কী বোঝো। ঠিক আছে, এগুলো পড়ে নেবে 1 নম্বর 2 নম্বরের জন্য। আর নারী ইতিহাস চর্চার গুরুত্ব, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝায়। ঠিক আছে, ইন্টারনেট ব্যবস্থা কী, ফটোগ্রাফের গুরুত্ব কী, এগুলো পড়ে নেবে। ফটোগ্রাফের গুরুত্ব, ইন্টারনেটের ব্যবস্থার গুরুত্ব, খেলাধুলার ইতিহাসের গুরুত্ব, স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব, এগুলো 1-2 নম্বরের জন্য পড়ে নেবে। আর কিছু গ্রন্থের নাম, কে কোন গ্রন্থ লিখেছে এগুলো একটু পড়বে। হ্যাঁ, কোন সময়কালকে নারী দশক বলা হয় এগুলো একটু দেখে নেবে। ওকে, এগুলো প্রথম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট। বা ইন্টারনেট ব্যবস্থার সুবিধা অসুবিধা, ফটোগ্রাফের গুরুত্ব, এগুলো 4 নম্বরের জন্য পড়ে নিতে পারো। বা নারী ইতিহাস চর্চার গুরুত্ব, এটাও 4 নম্বরের জন্য গুরুত্ব। নারী ইতিহাস চর্চা বা নতুন সামাজিক ইতিহাস চর্চা, খেলাধুলা, স্থানীয় ইতিহাস, পোশাক পরিচ্ছদের ইতিহাস, এগুলো
এরপরে দ্বিতীয় অধ্যায় যাবে তোমরা। দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো তোমরা পড়ছো একটু মিলিয়ে নাও, আমি বলে দিচ্ছি, একটু মিলিয়ে নাও। ধরো দ্বিতীয় অধ্যায় থেকে গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক, প্রথম সম্পাদক কে ছিলেন, বা দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন, বা সংবাদ প্রভাকর কে প্রকাশ করেন, সংবাদ কৌমুদী কে প্রকাশ করেন, নীলদর্পণ নাটকটি কার লেখা, নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন, হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়, এগুলো একের জন্য। হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি কার লেখা, হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি কার লেখা, ব্রাহ্ম সভা কবে প্রতিষ্ঠিত হয়, আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়, শ্রীরামপুর কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন বা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, এগুলো, কলকাতা মাদ্রাসা কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, এগুলো কিন্তু তোমাদের তত্ত্ববোধিনী সভা কে গঠন করেন, সতীদাহ প্রথা কবে রোধ হয়, নববিধান সভা কে গঠন করেন, হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এগুলো 1 নম্বরের জন্য পড়বে। হিন্দু মেলার অপর নাম কি, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন, এগুলো 1 নম্বরের জন্য তোমরা 2 এর প্রশ্ন পড়েছো, একটু মিলিয়ে নিও। তারপরে দিগদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন, গ্রামবার্তা প্রকাশিকার প্রথম সম্পাদক কে ছিলেন, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন, বামাবতীন পত্রিকার সম্পাদক কে ছিলেন, এগুলো পড়তে হবে। ফোর্ট উইলিয়াম কলেজ, এশিয়াটিক সোসাইটি, কলকাতা মেডিকেল কলেজ, সংস্কৃত কলেজ, হিন্দু কলেজ, হ্যাঁ, ফোর্ট উইলিয়াম কলেজ। তারপরে পড়তে হবে আদি ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন, নববিধান ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন, আত্মীয় সভা, হ্যাঁ, এগুলো ঠিক আছে। হিন্দু পেট্রিয়ট পত্রিকা, গ্রামবার্তা প্রকাশিকা সভা, এগুলো পড়বে 1-এর। আবার 2-এর জন্য কি, পাশ্চাত্যবাদী কারা, মেকলে মিনিটস কি, বা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, এটা কমন প্রশ্ন। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, প্রাচ্যবাদী কাদের বলা হয়, ঠিক আছে, প্রাচ্যবাদী কাদের বলা হয়, পাশ্চাত্যবাদী কারা, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেকলে মিনিটস কি, দেশীয় ভাষার সংবাদপত্র আইন কি, দেশীয় ভাষার সংবাদপত্র আইন, ন্যাট্টাভিনয় নিয়ন্ত্রণ আইন কি, ইলবার্ট বিল কি, হ্যাঁ, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, এটা কমন প্রশ্ন। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, বা স্ত্রী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, স্ত্রী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের 2-এর জন্য পড়তে হবে, খুবই কমন প্রশ্ন, এগুলো পড়ে নেবে। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন, পড়তে হবে। কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুয়ে পড়া নীতি বলতে কী বোঝায়, চুয়ে পড়া নীতি, মেকলে মিনিটস, উডের ডেসপ্যাচ, শ্রীরামপুর ত্রয়ী, এগুলো কিন্তু পড়তে হবে তোমাদের 2য় অধ্যায় থেকে। ঠিক আছে, নারী শিক্ষা বিস্তার, উডের ডেসপ্যাচটা পড়বা, উডের ডেসপ্যাচ বা চার্লস উডের প্রতিবেদন, চুয়ে পড়ার শিক্ষানীতি, মেকলে মিনিটস, স্যাডলার কমিশনের 2টি সুপারিশ, ঠিক আছে। নব্যবঙ্গ কাদের বলা হয়, 3 আইন কি, 2টো প্রশ্ন বলছি। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, কি বললাম, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, আরেকটা বললাম কি, আরেকটা কমন প্রশ্ন বললাম, 3 আইন কি, 3 আইন কি, আর শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, দেখে নিও, লাস্ট মুহূর্তের বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও, এগুলো পড়ে নেবে, খুব কমন প্রশ্ন। বাংলা নবজাগরণ বলতে কী বোঝায়, নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এগুলো পড়ে নেবে, অবদান, ঠিক আছে। এগুলো যেমন 1-এর বা 2-এর ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো একটু দেখবে। নব্যবঙ্গ কাদের বলা হয়, নব্যবঙ্গ আন্দোলনের উদ্দেশ্য কী ছিল, ঠিক আছে। 3 আইনটা ইম্পর্টেন্ট কিন্তু, 3 আইন। তারপরে টিকা, বামাবোধিনী, এগুলো 4-এর জন্য পড়তে পারো। নকশা সাহিত্য হিসেবে হুতম প্যাঁচার নকশা, এগুলো 4 নম্বরের জন্য তোমরা কিন্তু এগুলো পড়ে নেবে, 4 নম্বরের জন্য এগুলো পড়ে নেবে, মনে থাকবে, এগুলো 4 নম্বরের জন্য পড়তে হবে, অত্যন্ত ইম্পর্টেন্ট। বা 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে, হ্যাঁ, রাধাকান্ত দেবের কীরূপ ভূমিকা গ্রহণ করেছিল, রাধাকান্ত দেব স্ত্রী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, রাধাকান্ত দেবের অবদান, এগুলো পড়তে হবে। তারপর লর্ড মেকলে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়, এই প্রশ্নগুলো, ঠিক আছে, এগুলো পড়তে হবে, লর্ড মেকলের পড়তে হবে, হুতম প্যাঁচার নকশার অবদানটা পড়তে হবে। তারপরে তোমরা পড়বে উডের ডেসপ্যাচ, এটা 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে 19 শতকে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা, এগুলো পড়বে। রাধাকান্ত দেবটা পড়বে, ডেভিড হেয়ার পড়বে, কি পড়বে, ডেভিড হেয়ার, এটা কিন্তু পড়তে হবে, ডেভিড হেয়ার। বা এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল বা ভূমিকা, বা নববিধান কি,
এগুলো পড়তে হবে কিন্তু, হ্যাঁ, এগুলো তোমরা সবাই পড়ে নেবে, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা উডের দেশপাস শ্রীরামকৃষ্ণের এই যে এই একটা প্রশ্ন তোমাদের আমি বলবো, যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে চারের জন্য, সেটা হচ্ছে চারের জন্য যে প্রশ্নটা পড়বে আমি তোমাদের বলে দিচ্ছি প্রশ্নটা। তোমরা চারের জন্য এই প্রশ্নটা পড়ো। সেটা হচ্ছে এই যে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ, এটা 4 নম্বরের জন্য কিন্তু পড়বে। ডেভিড হেডটাও পড়বে, রাধাকান্ত দেব পড়বে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়বে, ঠিক আছে। ব্রাহ্ম সমাজটা পড়ে নিতে হবে, এগুলো 4-এর জন্য তোমরা পড়ে নাও, ঠিক আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডেভিড হেয়ার, তারপরে এলো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয়ে যে আদর্শ আছে সেটা পড়ে নেবে, ঠিক আছে। বা ধর্ম সংস্কার আন্দোলনে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন, বা 19 শতকের বাংলা পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা বা বিদ্যাসাগরের ভূমিকা, ডিরোজিও, তারপরে খ্রিস্টান মিশনারির অবদান, এগুলো কিন্তু পড়বে তোমরা সবাই ভালো করে 4-এর জন্য 2-এর জন্য, ঠিক আছে। আর শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ, উডের নির্দেশনামা নীতি, মেকলে মিনিট, চুয়ে পড়া নীতি, 3 আইন, শ্রীরামপুত্রই, এগুলো ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। এগুলোর মধ্যে কমন পড়বে তোমাদের পরীক্ষায়। তারপরে আমি ফিরে যাচ্ছি তৃতীয় অধ্যায়ে। আমি কিন্তু সংক্ষেপে কিছু কিছু প্রশ্ন বলছি। তৃতীয় অধ্যায়ে ফিরে যাচ্ছি। তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো পড়বে, ধরো তৃতীয় অধ্যায় থেকে একের প্রশ্ন পড়বে দিকু কথার অর্থ কী, পড়বে মুন্ডা বিদ্রোহের নেতার নাম, কোল বিদ্রোহের নেতার নাম, কোল বিদ্রোহের নেতার নাম, বিপ্লব শব্দের অর্থ, ভারতের প্রথম অরণ্য আইন কবে পাশ হয়, দামিন ই কোহ শব্দের অর্থ কী, পড়তে হবে সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন, পড়তে হবে সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর কে ছিলেন, পড়তে হবে এগুলো পড়ে নেবে, মানে একটু ঝালিয়ে নেবে। কোল বিদ্রোহ কবে অনুষ্ঠিত হয়, কোল বিদ্রোহের নেতার নাম, ঠিক আছে। এগুলো তোমরা একটু দেখে নেবে। দিকু শব্দের অর্থ, মুন্ডা বিদ্রোহের নেতার নাম, ঠিক আছে। মুন্ডা কথার অর্থ, উল গুনান কথার অর্থ, তারপরে দামিন ই কোহ কথার অর্থ, ঠিক আছে। এগুলো দেখবে। জমি এই যে এইখানে একটা প্রশ্ন আছে, ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন, ফরাজি শব্দের অর্থ কী, ওয়াহাবি কথার অর্থ কী, ঠিক আছে। তিতুমিরের প্রকৃত নাম কি, এগুলো কিন্তু তোমরা পড়ে নেবে, ঠিক আছে। নীল বিদ্রোহের নেতার নাম, বাঁশের কেল্লা কে তৈরি করেন, এগুলো পড়বে। সন্ন্যাসী বিদ্রোহের নেতার নাম, রংপুর বিদ্রোহের নেতার নাম, এগুলো পড়বে, ঠিক আছে। মুন্ডা বিদ্রোহের নেতার নাম, কোল বিদ্রোহের নেতার নাম, এগুলো ভালো করে পড়তে হবে। কোল বিদ্রোহ, ফরাজি বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, বাঁশের কেল্লা কে তৈরি করেন, চুয়ার কারা, এই যে প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, ঠিক আছে। হুল শব্দের অর্থ কী, দিকু কারা, খুদকাঠি কথার অর্থ কী, দামিনী কুহ কথার অর্থ কী, এগুলো তোমরা পড়ে নেবে। দার উল হারব কথার অর্থ কী, দার উল হরপ কথার অর্থ কী, দার উল হরপ, এগুলো পড়ে নেবে, ঠিক আছে। তারপরে বলবে নীল দর্পণ নাটকটি কার লেখা, দুদু মিয়া কাকে বলা হয়, দুদু মিয়া কে ছিলেন, এগুলো পড়বে। বে এলাকা, নিজ এলাকা, উজালি পড়াস, ঠিক আছে, কালিকা পড়াস, এগুলো পড়ে নেবে ভালো করে তোমরা। নীল বিদ্রোহের নেতার নাম থেকে শুরু করে পড়বে। 2-এর জন্য পড়বে বিদ্রোহ বলতে কী বোঝায়, চুয়ার বলতে কাদের বলা হয়, বিদ্রোহের প্রধান দুটি বৈশিষ্ট্য, চুয়ার বিদ্রোহের কারণ, বিপ্লব বলতে কী বোঝায়, সাঁওতাল বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল, কেনারাম বেচারাম কি, সাঁওতাল বিদ্রোহের 2জন নেতার নাম, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল, সাঁওতাল বিদ্রোহের প্রত্যক্ষ কারণ, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। বাঁশের কেল্লা কে নির্মাণ করেন, তিতুমিরের বারাসত বিদ্রোহের লক্ষ্য কী ছিল, বারাসত বিদ্রোহ কী, এগুলো কিন্তু। নীল বিদ্রোহের গুরুত্ব, নীল বিদ্রোহের 2টি বৈশিষ্ট্য, নীলকররা নীল চাষিদের উপর কীভাবে অত্যাচার করত, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের 2-4-এর জন্য পড়তে হবে। আর কি পড়বে আরও বলে দিচ্ছি, মোপলা বিদ্রোহের কারণ কি, এগুলো পড়বে, ঠিক আছে। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা পড়ে নাও। চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল, ফরাজি আন্দোলন নিছক কি ধর্মীয় আন্দোলন ছিল, এগুলো পড়বে। তারপরে পড়তে হবে ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কী ছিল, ঠিক আছে। এগুলো কিন্তু 3য় অধ্যায় থেকে ভালো করে পড়ে নেবে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। আর কি পড়বে 3য় অধ্যায় থেকে পড়তে হবে তিতুমির স্মরণীয় কেন, আর পড়বে 3য় অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে ফরাজি আন্দোলন ব্যর্থ, এটা বললাম। বাংলার নবজাগরণ বলতে কী বোঝায়, এগুলো একটু দেখবে, ঠিক আছে। এগুলো 3য় অধ্যায় থেকে পড়ে নেবে। আরেকটা প্রশ্ন তোমাদের বলি, বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লবের মধ্যে তুলনামূলক আলোচনা, এটা পড়বে।
ভালো করে টিকা লেখো। কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি কী ছিল, প্রত্যক্ষ কারণ কী ছিল, সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব, এগুলো 4-এর জন্য পড়তে হবে তোমাদের পরীক্ষায়। ঠিক আছে, সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ, ঠিক আছে, এগুলো 4-এর জন্য পড়বে। 8 নম্বরের জন্য এই অধ্যায় থেকে পড়বে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব। প্রশ্নের মান 8। নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব। আর দ্বিতীয় অধ্যায় থেকে 8-এর জন্য পড়বে পাশ্চাত্য শিক্ষা, আর পড়বে নবজাগরণ বলতে কী বোঝায়, নবজাগরণের সীমাবদ্ধতা। ঠিক আছে, এগুলো কিন্তু পড়তে হবে দ্বিতীয় অধ্যায় থেকে। আর তৃতীয় অধ্যায় থেকে কি বললাম, নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব 8 নম্বরের জন্য, আর পড়তে হবে সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব, এগুলো 8 নম্বরের জন্য। নীল বিদ্রোহ আর সাঁওতাল বিদ্রোহ এগুলো 8 নম্বরের জন্য পড়বে। মুন্ডা বিদ্রোহটাও দেখতে পারো। ঠিক আছে, আরেকটা হচ্ছে, আরেকটা যে প্রশ্ন তোমাদের আমি এই মুহূর্তে বলবো, সেই প্রশ্নটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বলে দিচ্ছি 4-এর জন্য। নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা কী ছিল, নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা কী ছিল, এটা কিন্তু পড়তে হবে তোমাদের। ঠিক আছে, 4-এর জন্য নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা কী ছিল, হ্যাঁ এগুলো একটু ভালো করে তোমরা পড়ে নিও। আর নীল বিদ্রোহের কারণ গুরুত্ব, এটা হচ্ছে 8-এর জন্য। সাঁওতাল বিদ্রোহের কারণ গুরুত্ব, এটাও 8-এর জন্য। প্রশ্নের মান 8, মিলিয়ে নাও। 3টে অধ্যায় থেকে কিন্তু আমি সংক্ষেপে বলে দিলাম। এরপরে 4র্থ অধ্যায় থেকে ভারত সভা কে গঠন করেন, 1 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, ভারত সভা কে গঠন করেন, তারপরে হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন, বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন, বাংলার মুকুটহীন রাজা কাকে বলে। ঠিক আছে, তারপরে সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন, সিপাহী বিদ্রোহ প্রথম কবে সূচনা হয়। ঠিক আছে, এগুলো পড়বে। তারপরে হচ্ছে মঙ্গল পাণ্ডে কে ছিলেন, মঙ্গল পাণ্ডে কে ছিলেন, এগুলো কিন্তু ভালো করে পড়ে নেবে তোমরা 1 নম্বরের জন্য। ভারতের মেকিয়াভেলি কাকে বলে। ঠিক আছে, জমিদার সভা কবে গঠিত হয়, এগুলো বর্তমান ভারত কার রচনা, এগুলো কিন্তু 1-এর জন্য তোমরা পড়ে নিও। আমি সংক্ষেপে বলে দিচ্ছি প্রশ্নগুলো, এগুলো 4র্থ অধ্যায় থেকে পড়বে। আর কি পড়বে 4র্থ অধ্যায় থেকে, 4র্থ অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে, হ্যাঁ 4র্থ অধ্যায় থেকে তোমরা পড়ে নেবে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জমিদার সভা আর ভারত সভার দুটি পার্থক্য, জমিদার সভা ভারত সভা দুটি পার্থক্য। মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, এটা পড়ে নেবে। মহারানীর ঘোষণাপত্রের উদ্দেশ্য কী ছিল বা মহারানীর ঘোষণাপত্রে কী বলা হয়েছে, এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, এটা দেখে নেবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। আর কি পড়বে 4র্থ অধ্যায় থেকে, 4র্থ অধ্যায় থেকে পড়তে হবে তোমাদের এই নবগোপাল মিত্র কে ছিলেন, এটা পড়বে। জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত, এটা পরের অধ্যায়েও আছে, এই অধ্যায়েও পড়তে পারো, একটা অধ্যায় থেকে পড়লেই হলো, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আর শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল, শিক্ষিত শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল, এটা পড়বে কিন্তু, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এগুলো কিন্তু পড়তে হবে। আর যেগুলো পড়বে এগুলো তো বললামই। হ্যাঁ, 1857 গ্রন্থটি কার লেখা, কে সিপাহী বিদ্রোহকে মহাবিদ্রোহ বলেছেন, হ্যাঁ প্রথম জাতীয়তাবাদী বিদ্রোহ বলেছেন, এগুলো পড়বে। তারপরে পড়তে হবে তোমাদের এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো, সিপাহী বিদ্রোহকে কেন মহাবিদ্রোহ বলা হয়, বা মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রে কী বলা হয়েছে, মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রে কী বলা হয়েছে, এগুলো পড়বে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পড়তে হবে হিন্দু মেলার প্রকৃত উদ্দেশ্য কী ছিল, ভারত সভা গঠনের উদ্দেশ্য কী ছিল, ভারত সভা গঠনের উদ্দেশ্য, আর হচ্ছে হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য, হিন্দু মেলার সঙ্গে। ঠিক আছে, এটা পড়তে হবে হিন্দু মেলা গঠনের উদ্দেশ্য, ভারত সভা গঠনের উদ্দেশ্য, আর জমিদার সভা ভারত সভার হচ্ছে পার্থক্য। ইলবার্ট বিলটা এখান থেকে পড়ে নেবে। তারপরে ভারত সভার চিত্রে ভারত মাতার চিত্র, এগুলো একটু পড়ে নেবে। ঠিক আছে, আর 8 নম্বরের জন্য যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রকৃতি আর চরিত্র, সিপাহী বিদ্রোহের প্রকৃতি চরিত্র। প্রশ্নের মান 8, প্রশ্নের মান 8। সিপাহী বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো, বা সিপাহী বিদ্রোহের ধর্মীয় কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, বা সিপাহী বিদ্রোহের বা মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ, আর সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো। সিপাহী বিদ্রোহের প্রকৃতি চরিত্র, আর আগের অধ্যায় থেকে পড়তে হবে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব, সিপাহী বিদ্রোহের কারণ ও গুরুত্ব, সিপাহী বিদ্রোহের হচ্ছে, আমি আবারও বলছি, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব, নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব, আর হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র, পড়ে নেবে 8-এর জন্য। ঠিক আছে,
এগুলো পড়ে নেবে। সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ। আর 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ সম্পর্কে শিক্ষিত বাঙালি বা উচ্চ মধ্যবিত্ত সমাজের মনোভাব কী ছিল এটা একটু দেখে নিও। আর মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র, ঠিক আছে। আর 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র, ক্লিয়ার, পড়ে নিও। এরপর পঞ্চম অধ্যায়ে যাও। পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পঞ্চম অধ্যায়ের, ঠিক আছে। আমি কিন্তু সংক্ষেপে বলে দিলাম, এতটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাস পরীক্ষায় তোমাদের কমন পড়বে। এই যে পঞ্চম অধ্যায় থেকে পড়বে, পঞ্চম অধ্যায় যেটা, ঠিক আছে, আমি পঞ্চম অধ্যায় থেকে তোমাদের বলে দিচ্ছি, মিলিয়ে নাও। পঞ্চম অধ্যায় থেকে তোমরা পড়বে ডক্টর মহেন্দ্রলাল স্মরণীয় কেন, ডক্টর মহেন্দ্রলাল স্মরণীয় কেন, বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা। কি বললাম? ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন, বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা, এটা পড়বে। তারপরে পড়তে হবে পঞ্চম অধ্যায় থেকে পড়বে বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝায়, বিদ্যাসাগর ষাট, এটা একটু পড়ে নেবে। বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝায়। বিদ্যাসাগর ষাট যদিও 2024-এ চলে আসছে, বিদ্যাসাগর ষাটটা না পড়লেও চলবে, বিদ্যাসাগর ষাট 2024-এ আসছে, সরি, ঠিক আছে। এর পরিবর্তে অন্য প্রশ্ন পড়বে। তাহলে এইখান থেকে পড়তে হবে বাংলার ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব। বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি, এটা পড়বে, ঠিক আছে। লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি, বা বাংলার প্রথম মাসিক পত্রিকা কোনটি, ঠিক আছে, পড়বে। বাংলা ভারতে হাফ টোন পদ্ধতি কে প্রবর্তন করেন, বেঙ্গল গেজেট পত্রিকাটি কবে প্রকাশিত হয়, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি, হ্যালহেডের বাংলা ব্যাকরণ কবে ছাপা হয়, বাংলা ভাষায় প্রথম ছাপা বই কোনটি, ঠিক আছে, এগুলো পড়তে হবে। তারপরে পড়তে হবে ভারতে প্রথম কারা ছাপাখানার প্রচলন করে, ছাপাখানার জনক কাকে বলে, বেঙ্গল গেজেট পত্রিকাটি কবে প্রকাশিত হয়, ইউএন রায় অ্যান্ড সন্স কবে প্রতিষ্ঠিত হয়, এগুলো পড়বে পঞ্চম অধ্যায় থেকে ভালো করে। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে, প্রেসিডেন্সি কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা কে, ঠিক আছে, এগুলো একটু পড়ে নিও। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে, এগুলো পড়বে একের জন্য। তারপরে স্তম্ভ মেলানো শূন্যস্থান, এগুলো তো পড়বেই। বা আধুনিক ছাপাখানার জনক কাকে বলা হয়, ঠিক আছে, এগুলো পড়ে নেবে। ভারতের প্রথম সংবাদপত্র কোনটি, তারপরে পড়তে হবে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পুস্তকের নাম, প্রথম মার্জিত বাংলা হরফকে নির্মাণ করেন, প্রথম বাংলা হরফের নির্মাতা কে, বাংলার ক্যাস্টন বা বাংলার গুটেনবার্গ কাকে বলা হয়, সংবাদ প্রভাকরের প্রথম সম্পাদক কে ছিলেন, এগুলো আমি আগের অধ্যায়ে বলেছি, এগুলো পড়ে নেবে। বেঙ্গল গেজেট প্রথম মানে সম্পাদক, এগুলো পড়বে। জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়, এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়, এগুলো একটু পঞ্চম অধ্যায় থেকে পড়ে নেবে। আর কি পড়বে, পঞ্চম অধ্যায় থেকে এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে। পঞ্চম অধ্যায় থেকে জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়, জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়। আর ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে 2-এর জন্য, বাংলা হরফ নির্মাণে পঞ্চানন কর্মকারের অবদান কি, বাংলা হরফ নির্মাণে পঞ্চানন কর্মকারের অবদান কি। পঞ্চানন কর্মকার চার্লস উইলকিন্স কে ছিলেন, অথবা তাকে কেন বাংলা গুটেনবার্গ বলা হয়, শ্রীরামপুত্রই কাদের বলা হয়, এটা আগের অধ্যায়েও আছে, এটা পড়ে নেবে। শ্রীরামপুত্রই কাদের বলা হয়। আর পড়বে বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব, গঙ্গা কিশোর ভট্টাচার্য কী জন্য স্মরণীয়, গঙ্গা কিশোর ভট্টাচার্য। আর পঞ্চানন কর্মকারের অবদান কি, ঠিক আছে, এগুলো পড়বে। গঙ্গা কিশোর ভট্টাচার্য, তারপর ডক্টর মহেন্দ্রলাল সরকার কী জন্য বিখ্যাত বা কী জন্য স্মরণীয়, ডক্টর মহেন্দ্রলাল সরকার, পঞ্চানন কর্মকার আর গঙ্গা কিশোর ভট্টাচার্য, তিনটার মধ্যে একটা কমন পড়বে। বসু বিজ্ঞান মন্দিরকে প্রতিষ্ঠা করেন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। আর কেসকোগ্রাফ কি, কেসকোগ্রাফ কি, এটা পড়বে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য। অ্যান্টি সার্কুলার সোসাইটি কি, বা অ্যান্টি সার্কুলার সোসাইটির উদ্দেশ্য। জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কী ছিল, জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কী ছিল। তারপর হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটি কি, বা অ্যান্টি সার্কুলার সোসাইটির উদ্দেশ্য। শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, বিটিআই প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, বিটিআই
অ্যান্টি সার্কুলার সোসাইটি, আর হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ, হ্যাঁ পঞ্চানন কর্মকার, তারপর হচ্ছে মহেন্দ্রলাল সরকার, গঙ্গা কিশোর ভট্টাচার্য, কেস্কোগ্রাফ আর বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য। এর মধ্যে পরীক্ষা পাবেই অ্যান্টি সার্কুলার সোসাইটি আর বিটিআই, ঠিক আছে, আর জাতীয় শিক্ষা পরিষদ, এগুলো পড়ে নেবে। এগুলো পড়বে 2 এবং 4-এর জন্য, এগুলো পড়তে হবে, ঠিক আছে। আর হচ্ছে ব্যবসায়ী উদ্যোগ, এটা পড়ে নিতে হবে, ছাপাখানায় ব্যবসায়ী উদ্যোগ এটা পড়বে। তারপর হচ্ছে এগুলো পড়বে বটতলা সাহিত্য, যেটা বললাম বটতলা প্রকাশনা। আর 8-এর জন্য এখান থেকে পড়বে, 8-এর জন্য বাংলার কারিগরি শিক্ষার প্রকাশ, বাংলায় প্রযুক্তি কারিগরি শিক্ষার প্রকাশ সম্পর্কে লেখো। বাংলায় কারিগরি প্রযুক্তি শিক্ষার প্রসার, কারিগরি প্রযুক্তির প্রসার, এটা 8-এর জন্য পড়ে নিবে। আর টিকা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, অ্যান্টি সার্কুলার সোসাইটি, জাতীয় শিক্ষা পরিষদ, এগুলো পড়ে নিবে, ঠিক আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা 8 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর বাংলায় শিক্ষায় কারিগরি ও প্রযুক্তি শিক্ষার বিকাশ, এটা পড়তে হবে, বাংলার শিক্ষায় কারিগরি ও প্রযুক্তি শিক্ষার বিকাশ। আর রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা, শান্তিনিকেতন ভাবনা কী কী বললাম, প্রশ্নের মান 8 লিখে নাও। নীল বিদ্রোহের কারণ গুরুত্ব, সাঁওতাল বিদ্রোহের কারণ গুরুত্ব, সিপাহী বিদ্রোহের প্রকৃতি চরিত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা শান্তিনিকেতন ভাবনা, আর বললাম নবজাগরণ, আর বলেছি 8-এর জন্য বললাম বাংলায় কারিগরি প্রযুক্তি শিক্ষা, এর মধ্যে 8-এর কমন পড়বে, ঠিক আছে, এগুলো পড়ে নেবে এই প্রশ্নগুলো। আর অ্যান্টি সার্কুলার সোসাইটি, বিটিআই, আইএসসিএস, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য, মহেন্দ্রলাল সরকার, ডক্টর মহেন্দ্রলাল সরকার, পঞ্চানন কর্মকার, গঙ্গা কিশোর ভট্টাচার্য, এগুলো 2 অথবা 4-এর জন্য, ঠিক আছে, এগুলো পড়ে নেবে। এরপরে যাও ষষ্ঠ অধ্যায় থেকে একা আন্দোলন, ঠিক আছে, ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বলছি খুব তাড়াতাড়ি বলবো। অসহযোগ আন্দোলনে কৃষকদের নেতৃত্ব কে দিয়েছিলেন, বা একা আন্দোলন কবে গঠিত হয়েছিল, বাবা রামচন্দ্র কে ছিলেন, ঠিক আছে, একা আন্দোলনের নেতা কে ছিলেন, বারদৌলি সত্যাগ্রহ কবে হয়েছিল, ঠিক আছে, রম্পা উপজাতীয় বিদ্রোহ কবে সংগঠিত হয়, এগুলো কিন্তু 1-এর জন্য পড়তে হবে। তেলেঙ্গানা বিদ্রোহের নেতা কে ছিলেন, হ্যাঁ, এগুলো 1-এর জন্য পড়বে তোমরা ভালো করে। ভারতের প্রথম মে দিবস কবে পালন করা হয়, ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোথায় ছিল, কোথায় গঠিত হয়, এআইটিইউসি কবে প্রতিষ্ঠিত হয়, এআইটিইউসির প্রথম সম্পাদক কে ছিলেন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো পড়ে নেবে। ফর্ট ব্লক কবে প্রতিষ্ঠিত হয়, এগুলো 1-এর জন্য পড়বে। একা আন্দোলন থেকে শুরু করে যেগুলো আছে বললাম, এগুলো পড়ে নেবে। উজালি পরাস কি, হ্যাঁ, কাকে গান্ধী বুড়ি বলা হয়, এগুলো 1 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে হচ্ছে ওয়াকাস অ্যান্ড পেজেন্টস পার্টি, হ্যাঁ, এটা পড়বে। তেভাগা আন্দোলনের নেতা কে ছিলেন, বা তেভাগা আন্দোলনের স্লোগান কী ছিল, তেভাগা আন্দোলন, একা আন্দোলন, এগুলো পড়ে নিতে হবে। তারপরে শের ই বঙ্গাল নামে কে পরিচিত, শের ই বঙ্গাল নামে কে পরিচিত, এআইটিইউসির পুরো নাম কি, ইন্ডিয়া টুডে গ্রন্থটি কার লেখা, ঠিক আছে, এগুলো পড়তে হবে। রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে গড়ে তুলেছিলেন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়, হ্যাঁ, এগুলো পড়ে নেবে। আর প্রশ্নের মান 2-এর যেগুলো পড়বে, 3 কাঠিয়া প্রথা কি, কি পড়বে তোমরা সবাই, 3 কাঠিয়া প্রথা কি, 3 কাঠিয়া প্রথাটা কিন্তু পড়তেই হবে, 3 কাঠিয়া প্রথা, ঠিক আছে। আর বাবা রামচন্দ্র, এটাও কিন্তু 2024-এ চলে আসছে, বাবা রামচন্দ্র 2024-এ বাবা রামচন্দ্র আসছে, এটা না পড়লেও চলবে। 3 কাঠিয়া প্রথা পড়বে। 3 কাঠিয়া প্রথা কি, একা আন্দোলনের গুরুত্ব, সত্যাগ্রহ কি, সত্যাগ্রহ, মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলন বলতে কি বোঝো, চম্পারণ সত্যাগ্রহ কি, বারদৌলি সত্যাগ্রহ কি, এক কথায় কি পড়বা, একা আন্দোলন, 3 কাঠিয়া প্রথা, বারদৌলি সত্যাগ্রহ, ঠিক আছে, চম্পারণ সত্যাগ্রহ, তেভাগা আন্দোলন, এগুলো পড়বে 2-এর জন্য। ওয়াকাস অ্যান্ড পেজেন্টস পার্টি, এআইটিইউসি, মিরাট ষড়যন্ত্র মামলা, কি পড়বে, মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কি বোঝায়, এটা কিন্তু 2 অথবা 4-এর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, মিরাট ষড়যন্ত্র মামলা, ঠিক আছে, মিরাট ষড়যন্ত্র মামলা কি, এটা পড়ে নেবে। এরপরে তাম্রলিপ্ত জাতীয় সরকার কি, এটা পড়বে। চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে টিকা,
অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলনে কৃষকদের ভূমিকা, শ্রমিকদের ভূমিকা, এগুলো পড়বে। ঠিক আছে, এগুলো পড়তে হবে। আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনে ছাত্র সমাজ, কৃষক সমাজ, নারীদের অবদান, এগুলো পড়তে হবে। ঠিক আছে, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো পড়বে। এগুলো 4-এর 8ও আসতে পারে। অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, 4-8, কৃষকের অবদান, ছাত্র সমাজের অবদান, নারী সমাজের অবদান, এগুলো পড়বে। আইন অমান্য আন্দোলন থেকে অসহযোগ আন্দোলন আর হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন, এগুলো পড়বে। ডান্ডি অভিযান কি? ঠিক আছে, মিরাট ষড়যন্ত্র মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিরাট ষড়যন্ত্র মামলা, ঠিক আছে, মিরাট ষড়যন্ত্র মামলাটি কি? এটা 2-ও আসতে পারে, 4-ও আসতে পারে। ওকে, এগুলো পড়ে নেবে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডক্টর মইনুলাল সরকার তো আমি আগেই বলেছি, এগুলো দেখে নেবে। এরপরে যে অধ্যায়, এরপরে অধ্যায় হচ্ছে 7ম অধ্যায়। 7ম অধ্যায় থেকে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কবে শুরু হয়েছিল, তারপরে পড়তে হবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কবে শুরু হয়েছিল, এটা পড়বে। ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়, এটা পড়বে 1 নম্বরের জন্য। ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয়, ভারতের নাইটিঙ্গেল। ঠিক আছে, পুনা চুক্তি কবে হয়, হরিজন কথাটি প্রথম কে ব্যবহার করেন, দলিতদের হরিজন আখ্যা কে দিয়েছিলেন, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম, এগুলো একের জন্য বলব। রশিদ আলী দিবস কবে পালিত হয়, যুগান্তর দল কবে প্রতিষ্ঠিত হয়, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে, এগুলো 1-এর জন্য পড়বে। আমি সংক্ষেপে সত্যশোধক সমাজকে গঠন করেন, এগুলো পড়বে 1-এর জন্য। বঙ্গভঙ্গ কবে রদ হয়, এগুলো পড়তে হবে। ঠিক আছে, তারপরে পড়তে হবে তোমাদের ভারতীয় বিপ্লববাদের জননী, আমি একটু আগেই বললাম, পড়বে। কার্লাইল সার্কুলার কবে জারি করা হয়, পড়তে হবে। অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন, ভারতের প্রথম শহীদ বিপ্লবী মহিলা কে ছিলেন, পড়তে হবে। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়, কে কসাই গাজী নামে পরিচিত, পুলিন বিহারী দাস কে ছিলেন, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে, চাপেকর ভ্রাতৃদ্বয়কে কী কারণে ফাঁসি দেওয়া হয়, গদর কথার অর্থ কী, ঠিক আছে, গদর পার্টির প্রতিষ্ঠাতা কে, এগুলো কিন্তু পড়বে। বেঙ্গল ভলান্টিয়ার্স দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন, সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন, এগুলো 1-এর জন্য পড়বে। 2-এর জন্য কি পড়বে, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গের কথা বলেন, বা বঙ্গ বিভাজনের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, বঙ্গ বিভাজনের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, স্বদেশী বয়কট আন্দোলন বলতে কী বোঝায়, স্বদেশী বয়কট আন্দোলন বলতে কী বোঝায়, এগুলো পড়তে হবে। 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর কী কারণে তাৎপর্য, 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর কী কারণে তাৎপর্যপূর্ণ, কে কেন বীরাষ্টমী ব্রত পালন করেন, কে কবে বীরাষ্টমী ব্রত পালন করেন, বীরাষ্টমী ব্রত বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে, নারীদের অবদান বা ছাত্র সমাজের অবদান, এগুলো পড়তে হবে। ঠিক আছে, নারী ছাত্র সমাজ, এগুলো পড়তে হবে। অ্যান্টি সার্কুলার সোসাইটি কি, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়, লীলা নাগ কে ছিলেন, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়, এটা পড়তেই হবে তোমাদের। ঠিক আছে, এরপরের প্রশ্ন যেটা পড়বে সেটা হচ্ছে এগুলো কিন্তু 7ম অধ্যায় থেকে পড়ে নেবে। কি পড়বে, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়, পড়তে হবে। অ্যান্টি সার্কুলার সোসাইটির উদ্দেশ্য কী ছিল, অ্যান্টি সার্কুলার ভারত ছাড়ো আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, পড়তে হবে। 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর কী কারণে, মানে কী কারণে তাৎপর্যপূর্ণ, আর বঙ্গভঙ্গ বিভাজনের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, বিভাজন ও শাসন নীতি বলতে কী বোঝায়, স্বদেশী বয়কট কথার অর্থ কী, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়, অ্যান্টি সার্কুলার সোসাইটি, ভারত ছাড়ো আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, অনুশীলন সমিতির উদ্দেশ্য, কোমাগাতা মারু কি, আলিপুর বোমা মামলা কি, অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝো, এটা 2-এ আসতে পারে। অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝো, বীণা দাস কে ছিলেন, লীলা নাগ কে ছিলেন, বিপ্লবী যতীন দাস স্মরণীয় কেন, ঠিক আছে, রশিদ আলী দিবস কি, বীণা দাস কে ছিলেন, বিপ্লবী যতীন দাস স্মরণীয় কেন, অলিন্দ যুদ্ধ কি, এর মধ্যে আসবে ভাইকম সত্যাগ্রহ কি, এবং গ্যারান্টি পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়, পুনা চুক্তির শর্ত, বঙ্গ বিভাজনের পেছনে লর্ড কার্জনের প্রকৃত উদ্দেশ্য, এর মধ্যে কিন্তু পরীক্ষাতে আসবেই। আর ভারত ছাড়ো আন্দোলনের নারীর অবদান, ঠিক আছে, এগুলো পড়ে নেবে তোমরা ভালো করে। আর টিকা লেখো মাতঙ্গিনী হাজরা, এটা একটু দেখে নিও। এগুলো হচ্ছে 7ম অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা বা নারী সমাজের ভূমিকা, এগুলো পড়বে। বঙ্গভঙ্গ থেকে অনেক সময় 4-এ আর 8-এর হতে পারে প্রশ্ন।
দীপালি সংঘ কেন ইয়ে কী বললাম, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়, অ্যান্টি সার্কুলার সোসাইটি, কোমাকাতা মারু, অলিন্দ যুদ্ধ, এগুলো কিন্তু 2 এর 4 জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, যতীনদাস স্মরণীয় কেন, হ্যাঁ এগুলো পড়তে হবে, কোমাকাতা মারু থেকে শুরু করে যেগুলো বললাম। এরপরে লাস্ট অধ্যায় যেটা অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে সেই প্রশ্নগুলো কিন্তু আমি এখনই বলে দিচ্ছি। অষ্টম অধ্যায় থেকে তোমরা পড়বে এই যে এই প্রশ্নগুলো, অষ্টম অধ্যায়ের লাস্ট অধ্যায়ে তোমাদের যে প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি একটু মিলিয়ে নাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অষ্টম অধ্যায়ের 2 এর প্রশ্ন যেটা পড়বে, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। কি বললাম প্রশ্নটা, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়, এটা পড়তেই হবে তোমাদের কিন্তু 2 এর জন্য, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। আরেকটা প্রশ্ন তোমাদের 2024-এ চলে আসছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, ছাত্রর পরিবর্তে তোমরা এখানে কৃষক অথবা নারী সমাজের ভূমিকা পড়বে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী অথবা কৃষক সমাজের ভূমিকা পড়বে, ছাত্র সমাজ কিন্তু 2024-এ চলে আসছে, এটাও ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, আর যেগুলো বললাম এগুলো পড়বে। তাহলে কি বললাম, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। পরের প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় এটা পড়তে হবে তোমাদের, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কি পড়তে হবে, আর এই অধ্যায় থেকে তোমরা পড়বে রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল, এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এই প্রশ্নটা পড়ে নেবে, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল। এরপরে কি পড়বে, যে গুলাব সিং রাজা কে ছিলেন, প্রথম ভারতভুক্তি দলিলে কারা স্বাক্ষর করেন, দেশ, ঠিক আছে এগুলো পড়তে হবে। তারপরে পড়তে হবে যে প্রশ্নগুলো, সেটা হচ্ছে কাশ্মীর ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে 1947 খ্রিস্টাব্দের, তারপরে অপশন থাকবে কবে সেই তারিখটা, সিকিম ভারতের কবে অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, এগুলো পড়বে। পেপসু কি, পেপসু কিটা পড়তে হবে। শ্রীরামালু পাত্তি কে ছিলেন, পেপসু কি, এগুলো পড়বে। ভারতভুক্তি দলিলে কে স্বাক্ষর করেনি, অন্ধ্রপ্রদেশ কবে গঠিত হয়, নেহরু লিয়াকত চুক্তি কবে স্বাক্ষরিত হয়, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কার লেখা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কার লেখা, এটা পড়বে। ঠিক আছে, এটা পড়তেই হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয় এটাও পড়বে। ঠিক আছে, এরপর পড়তে হবে গোয়া কবে ভারতভুক্ত হয়, সিকিম কবে ভারতভুক্ত হয়। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। হরিয়ানা রাজ্যের কবে জন্ম হয়, গোয়া কবে ভারতভুক্ত হয়, সিকিম কবে ভারতভুক্ত হয়, পেপসু কি। ঠিক আছে, ভারতের রাষ্ট্রীয় ভাষা কোনটি, সরকারি ভাষা কমিশন কবে গঠিত হয়, এগুলো পড়তে হবে। হরি সিং কে ছিলেন, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কার লেখা, এগুলো পড়বে। ঠিক আছে, তারপরে পড়তে হবে ভারতের লৌহ মানব কাকে বলা হয়, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, স্বাধীন কাশ্মীর রাজ্যের আয়তন কত ছিল, বা কোন আইন দ্বারা ভারত স্বাধীন হয়। ঠিক আছে, ডোমিনিয়ন কথার অর্থ কী, কাশ্মীর কবে ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে, এই প্রশ্নগুলো পড়তে হবে। এলওসি লক কি, এলওসি লক কি বা পেপসু কি, ইউসিআরসির পুরো নাম, এলওসি লক কি আর পেপসু কি। ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কার লেখা, মিডনাইট চিলড্রেন কার লেখা, 71-এর ডায়েরি কে লিখেছেন, 71-এর ডায়েরি পত্তি শ্রীরামালু কে ছিলেন, এগুলো পড়তে হবে। নেহরু লিয়াকত চুক্তি কবে হয়। ঠিক আছে, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেঘালয় রাজ্য কবে গঠিত হয়, ডিএমকে এর পুরো নাম, তারপরে কী কারণে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি স্মরণীয়, এটা 4-এর জন্য ইম্পর্টেন্ট। কী কারণে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি স্মরণীয় কেন, 1950-এর 26শে জানুয়ারি স্মরণীয় কেন, 4-এর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। ভারতভুক্তির দলিল বলতে কি বোঝায়, এটা পড়বে। ঠিক আছে, পড়তে হবে কী পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং কেন ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে, অথবা কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয়, বা আজাদ কাশ্মীর কি, এটা পড়তে হবে। হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়, পড়তে হবে। নরেন্দ্র মণ্ডল কি, পড়বে। রাজাকার বাহিনী বলতে কি বোঝো,
রাজাকার বাহিনী বলতে কি বোঝো? পড়তে হবে কখন কিভাবে ভারতে উদ্বাস্তু সমস্যা তৈরি হয়। নেহরু লিয়াকত চুক্তির শর্তগুলি কী ছিল? 1950-এর খ্রিস্টাব্দে 1950 খ্রিস্টাব্দে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়? ভারতে উদ্বাস্তু সমস্যার ফল কী হয়েছিল? পত্তি শ্রীরামালু কী জন্য স্মরণীয়? কী উদ্দেশ্যে 1953 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়? কী কারণে বা কী উদ্দেশ্যে 1953 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়? পড়তে হবে পেপসু কি? খুব কমন প্রশ্ন। পেপসু আর পেপসু আর নেহরু লিয়াকত চুক্তি, ট্রেন টু পাকিস্তান, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। পত্তি শ্রীরামালু বিখ্যাত কেন? ঠিক আছে। জুনাগড় কীভাবে ভারতভুক্ত হয়? জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়? এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন 2 এবং 4-এর জন্য। ঠিক আছে, এগুলো পড়ে নেবে। ঠিক আছে। উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারতের সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে? আর পড়তে হবে রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? এই প্রশ্নগুলো পড়ে পরীক্ষা দিতে যাও। নেফা কি? নেফা, NEFA, নেফা কি? পেপসু কি? শ্রীরামালু পত্তি কী জন্য স্মরণীয়? ঠিক আছে, পত্তি শ্রীরামালু কেন স্মরণীয়? পত্তি শ্রীরামালু কী জন্য স্মরণীয়? কী উদ্দেশ্যে 1953 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়? এগুলো পড়তে হবে। তারপর 1950-এর 26শে জানুয়ারি স্মরণীয় কেন?